5 আগস্ট চানখারপুলে পুলিশের পোশাক পরা কয়েকজন কথা বলেছেন হিন্দি ভাষায়, ট্রাইব্যুনালে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য। একটি পক্ষে নির্বাচন হতে না দেওয়ার হুমকিকে ভোট বানচালের ষড়যন্ত্র বলছে বিএনপি, মবের বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনই চ্যালেঞ্জ, জনগণের হাতে ক্ষমতা দেওয়ার আশ্বাস ডক্টর ইউনূসের। রাজ্যকে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা সহ 23 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন দুদক কর্মকর্তারা। হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন টিউলিপ। ডেঙ্গু রোগী ও প্রাণহানি প্রতি মাসে বাড়ছে প্রায় দ্বিগুণ হারে। আগস্ট সেপ্টেম্বরে পরিস্থিতি আরও খারাপের শঙ্কা। স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আসলাম। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। 5 আগস্ট চানখারপুলে পুলিশের পোশাক পরা কয়েকজনকে হিন্দিতে কথা বলতে দেখেছেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। তিনি জানান, সেখানে পুলিশের গুলিতে তার ভাতিজা ইয়াকুব নিহত হয়। এদিকে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ। অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে 21 আগস্ট আদেশ দেবেন ট্রাইব্যুনাল 2। রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় বুধবার তৃতীয় দিনে ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য জেরা শেষ হয়েছে আরও 3 জনের। এরা হলেন শহীদ ইসমামুল হকের ভাই মহিদুল হক, শহীদ ইয়াকুবের মা রহিমা আক্তার এবং তাদের প্রতিবেশী শহীদ আহমেদ। শহীদ আহমেদ জানান, গত বছরের 5 আগস্ট সকাল 11টার দিকে চানখারপুলে ছিলেন তিনি। সেখানে অনেক পুলিশকে গুলি করতে দেখেছেন। তখন পুলিশের পোশাক পরা কয়েকজনকে হিন্দিতে কথা বলতেও শুনেছেন। কিছুক্ষণ পর ওই এলাকা থেকে তিনি তার ভাতিজা ইয়াকুবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একজন সাক্ষী আমাদের বলেছেন, প্রত্যক্ষদর্শী, তিনি বলেছেন যারা গুলি করছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন একজন, এবং কি শব্দ সেটাও বলেছেন, এবং এটা ডিফেন্স পক্ষ চ্যালেঞ্জ করেছেন, কিন্তু উনি সরাসরি উত্তর দিয়েছেন, না আমি শুনেছি, ইধারাও শব্দ প্রয়োগ করেছেন। সাক্ষী একটা কথা বলেছেন, চুলচেরা বিশ্লেষণ আয়ও সাক্ষী হওয়ার পরে যখন আর্গুমেন্ট হবে তখন করবেন। এদিকে আশুলিয়ায় 5 মরদেহ এবং একজনকে জীবিত পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে ট্রাইব্যুনাল 2-এ। এ সময় আদালতে উপস্থিত আসামি সাবেক এসপি আবদুল্লাহিল কাফি সহ 8 পুলিশের পক্ষে, তাদের নিয়োগকৃত আইনজীবীরা এবং পলাতক সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মামলা থেকে অব্যাহতি চান। এ সময় আসামি পক্ষের কোনো অযৌক্তিক কার্যক্রমে বিচার যাতে বিলম্বিত না হয় সে বিষয়ে সতর্ক করেন আদালত। 21 আগস্ট 2025 তারিখে এই চার্জ গঠনের উপরে আদেশের জন্য দিন ধার্য আছে। ওই দিন নির্ধারণ হবে যে আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবে নাকি ওনারা এই অভিযোগ থেকে অব্যাহতি পাবেন। ট্রাইব্যুনালের মামলা বিলম্বিত করার ক্ষেত্রে যে কোনো ধরনের পদক্ষেপ যদি কেউ নিয়ে থাকে তা ট্রাইব্যুনাল এই আইন অনুযায়ী বাধা দিবেন এবং কাউকে এ ধরনের কোনো সুযোগ দিবেন না। এখন পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এর মধ্যে 2টি রয়েছে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মব সন্ত্রাসকে একটি গোষ্ঠী ক্যান্সারে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ বলেন, একটি পক্ষে নির্বাচন হতে না দেওয়ার হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। সকালে 2টি ভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বুধবার সকালে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা। পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ। তিনি বলেন, একটি পক্ষের নির্বাচন হতে না দেওয়ার হুমকিকে আবারও স্বৈরাচারের উত্থান হিসেবে দেখছে বিএনপি। কেউ কেউ বলেন, হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। এদিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির আরেক জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। তার অভিযোগ, মব সন্ত্রাস এখন ক্যান্সারে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকারকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন তিনি। আজকে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়?
এটা তো আজকে সবচেয়ে ভাবিয়ে তুলেছে। এই মব কালচার একটা ক্যান্সারিয়াস গ্রোথ, একটা বৃহত্তর ক্যান্সারের ঘা তৈরি করেছে আমাদের জনসমাজের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরকে তো এই প্রচেষ্টা নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। এ সময় 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে দলটি। তার রোগ মুক্তির কামনায় সারা দেশে দোয়ার আয়োজন করা হলেও থাকছে না কেক কাটার আয়োজন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সরকারের উদ্দেশ্যে বলেন, জনগণের বিপরীতে সিদ্ধান্ত নিয়ে আরেকটি 111-এর সৃষ্টি করবেন না। রাজধানীর বিজয়নগরে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদানের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঢাকা উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামীর সমাবেশে এসব কথা বলেন তিনি। জানান, যারা দেশের মানুষের মতামত উপেক্ষা করে প্রহসনের নির্বাচন চায়, সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এ সময় তিনি বলেন, যারা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না, তাদের সেসব ভিন্ন পরিকল্পনা জনগণ মেনে নেবে না। ডিসেম্বরে নির্বাচন হলে জামায়াতের আপত্তি নেই বলেও জানান তিনি। 71% লোক পিআরের পক্ষে। তাহলে আমরা যারা রাজনীতিবিদ, যারা আমরা বুঝি না, মূর্খ জনগণ তো বুঝে। যদি তারা না বুঝে তো 71% হলো কেন? তাহলে আপনি বুঝেন না এটা ঠিক, না আপনি বুঝেও বুঝেন না কোনটা ঠিক। ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গণতন্ত্র শক্তিশালী করে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। সকালে কুয়ালালামপুরে মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় UKM এর বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। বুধবার সকালে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পৌঁছনে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। এ সময় প্রধান উপদেষ্টাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ সমাবর্তনে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশের ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা এবং অর্থনীতিকে শক্তিশালী করাই সরকারের লক্ষ্য বলেন তিনি। আমরা এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি, যেখানে শাসন ব্যবস্থা হবে ন্যায়সঙ্গত, অর্থনীতি অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিটি মানুষ সফল হওয়ার সমান সুযোগ পাবে। আমাদের সরকারের মূল লক্ষ্য হল শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ক্ষমতা তার প্রকৃত মালিক মানুষের হাতে ফিরিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। এ লক্ষ্যে আমাদের প্রধান অগ্রাধিকার হল সংস্কার। প্রধান উপদেষ্টা বলেন, ইতোমধ্যেই নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারিতে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনই বর্তমানে বড় চ্যালেঞ্জ বলেন অধ্যাপক ইউনূস। বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধানে মালয়েশিয়া সরকারের সহযোগিতাও চান তিনি। আমরা আগামী ফেব্রুয়ারি 2026-এ একটি স্বাধীন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি, যাতে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হতে পারেন। পরে UKM বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন অধ্যাপক ইউনূস। বুধবার দুপুরে মালয়েশিয়ার বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান সানওয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার জেফ্রি জিয়া কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও ফোরাম এশিয়ার চেয়ারম্যান জেরাল্ড জোসেফ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সব আসনে না ভোট রাখা উচিত, নইলে ভোটাররা বঞ্চিত হবেন বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম। মুনিরা খান বলেছেন, একটি কেন্দ্রে কতটা অনিয়মে পুরো আসনের ভোট বাতিল হবে তা ঠিক করতে হবে ইসিকে। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন তারা। সোমবার আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করে নির্বাচন কমিশন, যেখানে একক প্রার্থীর আসনে না ভোট ফেরানোর কথা বলা হয়।
না ভোট ফেরানোকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা, সঙ্গে এটাও বলছেন শুধু এক প্রার্থীর আসন নয়, সব জায়গায় না ভোট থাকা উচিত, নইলে ভোটারদের বঞ্চিত হওয়ার শঙ্কা থেকে যাবে। আমার ওই 5 জন প্রার্থীর একজনকে পছন্দ না, তখন আমার তো একটা অধিকার আছে না ভোট দেওয়ার, কাজে আমাকে তো সেই ভোট থেকে ইলেকশন কমিশন বঞ্চিত করতে পারে না। কাজে এটা সমস্ত আসনের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। রাজনৈতিক দলগুলি সচেতন থাকবে, তারা ভালো ক্যান্ডিডেট দেবে, এবং আমি মনে করি এই না ভোটটা একক অবস্থায় এই নাই ভোটটা থাকা ভালো। আরপিওতে আইন শৃঙ্খলা বাহিনী বলতে সশস্ত্র বাহিনীকেও বোঝানোর বিধান যথাযথ হয়েছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। বলেন এতে ভোটারদের আস্থা বাড়বে। বিশ্বাস আছে মানুষের, তাহলে আমার কাছে মনে হয় যে সেনাবাহিনী 1 নম্বরে থাকবে, এবং নানা রকম সার্ভে আছে ওটা নিয়ে, আমি যতটুকু জানি তাদের যে উপস্থিতি এটা একটা বিশাল গুরুত্ব বহন করে, মানুষের মধ্যে ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে। নিজের পছন্দ মতন যখন যেখানে দরকার সেখানে তাদের কাজে লাগালাম। তো এটা আমি মনে করি যে বর্তমান অবস্থা যে কঠিন অবস্থা, এই কঠিন অবস্থার পরিপ্রেক্ষিতে এটা খুব ভালো ডিসিশন হয়েছে। তবে মুনিরা খানের মতে একটি কেন্দ্রে অনিয়ম হলে পুরো আসনে ভোট বাতিলের সিদ্ধান্তে ফাঁক রয়ে গেছে। কতটা অনিয়ম হলে ভোট বাতিল হবে, ইসিকে তার মাপকাঠি ঠিক করার তাগিদ মুনিরা খানের। হঠাৎ করে মনে হলো না এটা ভালো হচ্ছে না, ইলেকশন বন্ধ করে নিলাম, একটু যাচাই বাছাই করে বন্ধ করলে পরে অনেকের ভোটাধিকার হরণ হওয়ার থেকে এটা এই রাস্তাটা বন্ধ হবে আর কি। জোটগতভাবে ভোট করলেও নিজ প্রতীকে লড়াইয়ের সিদ্ধান্তকে যথাযথ মনে করছেন অনেকে, আর ভোটের আগেই হলফনামা যাচাইয়ের আহ্বান বিশেষজ্ঞদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব কাজী আতাউর রহমান। বুধবার নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। আর বলেন, অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। এ নিয়ে 7 দফা দাবি সিইসির কাছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, দেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবিও জানান তিনি। পিআর পদ্ধতিতে নির্বাচন এখন গণদাবিতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পরে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন সাম্যবাদী দলের একাংশের নেতারা। দলটি জানায়, নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। একটা জুলাই বিপ্লব হয়েছে, জুলাই অভ্যুত্থান হয়েছে যে প্রত্যাশার আলোকে, সেই প্রত্যাশার আলোকে এখানে জুলাই সনদ হবে, সনদ আইনি ভিত্তি হবে, সেই সনদের আলোকে নির্বাচন হতে হবে, এটা আমাদের প্রধান দাবি। ভোট হলো না ডিক্লারেশন হলো, আর পেশি শক্তি হুন্ডা গুন্ডা এটা বন্ধ হতে হবে, এবং টাকার খেলা বন্ধ হইতে হবে। টাকার খেলা বন্ধ হলে আপনার হুন্ডা গুন্ডা থাকবে না, এবং পেশি শক্তিটাও নষ্ট হয়ে যাবে। জাতীয় নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় দেশি বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলা হবে। বিগত আওয়ামী লীগ শাসনামলে পুঁজিবাজারে লুটপাট আর কারসাজিতে নিঃস্ব হয়েছেন লাখ লাখ বিনিয়োগকারী। অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে বাজার উন্নয়নে নেয় নানামুখী উদ্যোগ, তবে এখনও আস্থায় ফেরেনি সাধারণ বিনিয়োগকারীরা। এমন বাস্তবতায় বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে বিনিয়োগ সম্মেলনের আয়োজন, যেখানে অর্থনীতিবিদরা তুলে ধরেন দেশের উন্নয়নের নানা চিত্র। গুরুত্ব পায় সুশাসনের বিষয়টিও। শেয়ার বাজারে আস্থা ফেরানো খুবই জরুরি, তবে একটি দেশের অর্থনীতি স্থিতিশীল হলে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে। পুঁজিবাজার ছাড়া দীর্ঘমেয়াদী অর্থায়ন সম্ভব নয় জানিয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ বলেন, ঋণ নির্ভরতা ও টাকা ছাপানো কমিয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে। এ সময় দেশের পুঁজিবাজার দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রস্তুত বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রচুর প্রস্তুতি নিচ্ছে। আগামীর বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে। হাই ইনফ্লেশন
যে কোনো দেশে অভ্যুত্থান পরবর্তীতে মূল্যস্ফীতি বেড়ে জিডিপি প্রবৃদ্ধি কমে যায়, কিন্তু বাংলাদেশে তা হয়নি। মূল্যস্ফীতিও কমেছে। এখন পুঁজিবাজারও দেশি বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে। শেয়ার বাজারে নিয়ন্ত্রক সংস্থার অযাচিত হস্তক্ষেপ নেই জানিয়ে কর্মকর্তারা বলেন, বাজারকে নিজস্ব গতিতে চলার উদ্যোগ নেওয়া হয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজুকে প্লটের জন্য শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন টিউলিপ সিদ্দিক। পরে ক্ষমতার অপব্যবহার করে রেহানা পরিবারকে ৩০ কাঠার প্লট বরাদ্দ দেন সাবেক প্রধানমন্ত্রী। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে এই সাক্ষ্য দিয়েছেন দুদকের কর্মকর্তারা। রাজুকের ৩০ কাঠা প্লট দুর্নীতির আলাদা ৩টি মামলায় বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এ শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ ২৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন দুদকের ৩ কর্মকর্তা। আদালতে দুদকের উপসহকারী পরিচালক সালাউদ্দিন এবং সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া SM রাশিদুল হাসান বলেন, টিউলিপ সিদ্দিক প্লটের জন্য শেখ হাসিনাকে প্রভাবিত করেন। পরে আইন ভেঙে শেখ রেহানা পরিবারকে দেয়া হয় বরাদ্দ। আবাসন প্রকল্পে যে প্লট বরাদ্দের বিষয়টা, সেখানে শেখ রেহানা চেয়ারে থেকে উনি অবৈধভাবে তার যে ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানাকে এই প্লট বরাদ্দ দিয়েছেন। সে মর্মে এখানে যে রাজনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের যে বিধি আছে, সেই সব বিধি লঙ্ঘন করেছেন। আইন অনুযায়ী ঢাকা নারায়ণগঞ্জের কোথাও রাজুকের প্লট বরাদ্দ পেলে দ্বিতীয়বার আবেদনের কোনো সুযোগ নেই, কিন্তু কোনো আবেদন ছাড়াই প্লট পেয়েছে শেখ পরিবারের সদস্যরা। আবেদন না করা সত্ত্বেও সেখানে সে প্লট পূর্বাচল, নতুন শহর এবং ডিপ্লোম্যাটিক জোন, ইম্পর্টেন্ট প্লেস, সেখানে একটা 10 কাঠা প্লট প্রাপ্ত হয়েছেন এবং রেজিস্ট্রি মূল্যে সেটা দখলে বুঝিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ছিল, ক্ষমতা অপব্যবহার করেছে। টিউলিপ সিদ্দিক তার নিজের ক্ষমতা অপব্যবহার করে এই প্লটের মালিক হয়েছেন। গণভবনের ছত্রছায়া হয়েছে এসব দুর্নীতিকাণ্ড, এমন তথ্যই উঠে এসেছে দুদক কর্মকর্তাদের বয়ানে। প্লট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 28 আগস্ট। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আংশিক সম্পদ বিক্রির অর্থ থেকে $35 কোটি ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক UCB। গত 29 জুন যুক্তরাজ্যের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ট থর্নটনকে পাঠানো ওই চিঠিতে UCB অর্থ ফেরতের অনুরোধ জানায়। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকের দেশে বিদেশে থাকা অবৈধ সম্পদের তথ্য বেরিয়ে আসতে থাকে। গত বছর আল জাজিরার এক প্রতিবেদনে দেখানো হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে অবৈধ সম্পদ দিয়ে 350টির উপর বিলাসবহুল বাড়ির মালিক হয়েছেন। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, যুক্তরাজ্যে থাকা এসব সম্পদের মূল্য 17 কোটি পাউন্ড। অভিযোগ রয়েছে ব্রিটেনে অর্থ পাচার করে এসব সম্পদ করেছেন তিনি। এসব সম্পদের একটি অংশ বিক্রির উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার। যুক্তরাষ্ট্রের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ট থর্নটনের প্রশাসকেরা সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের একটি অংশ বিক্রির দায়িত্ব পেয়েছেন। এসব সম্পদ বিক্রি থেকে যে অর্থ আসবে তা ঋণদাতাদের অর্থ পরিশোধে ব্যয় করা হবে। টেলিগ্রাফের তথ্য মতে ঋণদাতাদের মধ্যে আছে সিঙ্গাপুরের ঋণদাতা প্রতিষ্ঠান DBS, ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক ও বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক UCB। এ বিষয়ে UCB জানিয়েছে, সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ বিক্রি করে প্রাপ্ত অর্থের মধ্যে প্রায় $35 কোটি ফেরত চাওয়া হয়েছে। পাচারের এই অর্থ UCBর বলে দাবি ব্যাংকটির। সংবাদ বিজ্ঞপ্তিতে UCB জানিয়েছে, ব্যাংকটির নিজস্ব ফরেনসিক অডিট, দুদক ও বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে সাবেক পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়ম পাওয়া গেছে। এর মধ্যে বেনামি কাগজে কোম্পানির মাধ্যমে ঋণ অনুমোদন করিয়ে নিজেদের অ্যাকাউন্টে টাকা সরানোর প্রমাণ মিলেছে। বেনামি এসব ঋণের অর্থ দেশের বাইরে পাচার করে লন্ডন, দুবাইয়ে বাড়ি কেনা হয়েছে বলেও অভিযোগ আছে। সেই অর্থই ফেরত চেয়ে আবেদন করেছে UCB। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।